KTV Originals। কলকাতা টিভি অনলাইনে আপনাদের স্বাগত। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই 1xBet অ্যাসোসিয়েশন উইথ অ্যাপটি প্লাস, ভারতের টপ WBCSIS একাডেমি। এবং আমার সঙ্গে আজকের এই আলোচনায় রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, স্টেডিয়াম বুলেটিনে অনেক অনেক স্বাগত তোমায়। ধন্যবাদ। অবশ্যই আমরা যারা ক্রিকেট প্রেমীরা রয়েছি, আইপিএল এর প্রত্যেক মুহূর্তের আপডেট তো আপনাদের সামনে তুলে ধরছি এবং আমরা নজর রেখেছি আইপিএল এ। গতকাল আমরা জয়জ্যোতি দেখলাম KKR গুজরাট টাইটান্সের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পয়েন্ট টেবিলে 2 থেকেই প্লে অফে যাচ্ছে KKR। যদিও এখনো পর্যন্ত 13টি ম্যাচ খেলেছে KKR, যেখানে তাদের ঝুলিতে রয়েছে 19 পয়েন্ট। যদিও রাজস্থানের বিরুদ্ধে শ্রেয়স আয়ারের যে দল, সেই দল 19 তারিখ মুখোমুখি হতে চলেছে। যদি সেখানে জিতে যায় তাহলে তো প্লে অফে শীর্ষেই চলে যাচ্ছে। এই সমীকরণটা কিভাবে ব্যাখ্যা করবে? একদমই, দেখো কালকের ম্যাচ হয়নি এবং 1 পয়েন্ট পেয়েছে কলকাতা নাইট রাইডার্স, যেমনটা তুমি বললে অলরেডি, এবং যার ফলে এই মুহূর্তে কিন্তু যেখানে রয়েছে টপে রয়েছে এবং অবশ্যই প্রথম 2 এর মধ্যেই থাকবে, এটা কিন্তু নিশ্চিত। এখানে একটা ট্রিভিয়া আছে, 2012 সালে যখন কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয় সেই সময় সেকেন্ড বেস্ট হয়েছিল, এবং 2014-তে যখন KKR চ্যাম্পিয়ন হয় সেই সময়ও কিন্তু সেকেন্ড বেস্ট হয়েছিল। তাই এটা ইন্টারেস্টিং হবে যে এবারে পয়েন্টস টেবিলে শীর্ষে কোন দল থাকে। যদিও কলকাতা নাইট রাইডার্স দুরন্ত পারফর্ম করছে, তাদেরই শীর্ষে থাকার সম্ভাবনা বেশি। 2টো সুযোগ পাচ্ছে, মানে 2টো সুযোগ কলকাতা নাইট রাইডার্স পাবে। তার কারণ হচ্ছে কোয়ালিফায়ার 1-এ যখন খেলা হবে সেই ম্যাচ যদি কোনো কারণে হেরে যায় তাহলেও কিন্তু আরেকটা সুযোগ থাকছে KKR-এর সামনে। দল যথেষ্ট রকমভাবে চনমনে, তবে একটা বিষয় বলার, সেটা হচ্ছে ফিল সল্ট, যিনি নাকি দুরন্ত পারফর্ম করছিলেন, তিনি ফিরে যাচ্ছেন এবং তার এইবারে আইপিএলে যদি ট্র্যাক রেকর্ড দেখি, 435 রান এবং 180-র উপর স্ট্রাইক রেট, একটা বিরাট ফ্যাক্টর। অবশ্যই তাকে যেতে হবে, কারণ তার কমিটমেন্ট রয়েছে ইংল্যান্ডের সঙ্গে। এরপর পাকিস্তানের খেলা রয়েছে T20 ওয়ার্ল্ড কাপের আগে। অবশ্যই ফিল সল্টকে দেখে নিতে চাইছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট, এবং একই সঙ্গে এটাও বলার যে অন্যান্য ক্রিকেটাররাও, জস বাটলারও কিন্তু চলে যাচ্ছেন। তাই বেশ কিছু ক্রিকেটারকে কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা পাবে না। একই সঙ্গে এটাও বলার যে আন্দ্রে রাসেল, যিনি KKR-এর হয়ে দুরন্ত পারফর্ম করছেন, তারও কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এটা দেখার যে ফাইনালে এবং প্লে অফে কতজন ক্রিকেটারকে পায় KKR। তবে এখন এই মুহূর্তে যথেষ্ট চনমনে, এবং আজকের খবর সেটা হচ্ছে যে সন্ধ্যাবেলায় কিন্তু অলরেডি চলে এসছে কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা কলকাতা, এবং 2 দিন তারা কলকাতায় থাকবেন এবং তারপর গুয়াহাটি রওনা হবেন, যেখানে তারা শেষ ম্যাচ খেলবেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আপাতত যদি বলা যায় তাহলে ফিল গুড মুহূর্তে কিন্তু ঘোরাফেরা করছে KKR-এর ড্রেসিং রুমে। ভাস্বতী, একদম। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, গুজরাট টাইটান্স 2024-এর যে আইপিএল, সেই আইপিএলের প্লে অফ থেকে ছিটকে গিয়েছে। সেই জায়গায় মোহাম্মদ শামি নিজের দলের ব্যর্থতাকেই কিন্তু সামনে এনেছেন এবং বেশ কিছু কারণ তিনি তুলে ধরেছেন। কোন কোন কারণ সামনে রাখছেন? দেখো, মোহাম্মদ শামি নিজেও কিন্তু এই গুজরাট টাইটান্সের জার্সিতেই খেলেন এবং এবার চোটের জন্য তিনি খেলতে পারছেন না। এবং গুজরাট টাইটান্স এর আগের বছর রানার্স আপ, এবং তার আগের বছর যদি দেখি তাহলে চ্যাম্পিয়ন। অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। মোহাম্মদ শামি নেই, হার্দিক পান্ডিয়া যিনি ক্যাপ্টেন, তিনি এবার চলে গিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সে, এবং সব মিলিয়ে কোথাও যেন গুজরাট টাইটান্স ক্লিক করতে পারেনি এবার, এবং যার ফলস্বরূপ তাদের পারফরমেন্সও কিন্তু আহামরি নয়। মোহাম্মদ শামি পার্টিকুলারলি একটি কারণ দেখিয়েছেন, এবং কোনো ক্রিকেটারের নাম তিনি নেননি। তিনি বলছেন যে ওপেনিং জুটি কিন্তু ভালোভাবে ক্লিক করতে পারেনি, এবং তাদের যদি গড় দেখা যায় ওপেনিং জুটির, তাহলে সেটা হবে 15-র কাছাকাছি। তো এই জন্য মানে এটাই বলার যে মোহাম্মদ শামি ইন্ডিকেট এটাই করেছেন যে যদি আমাদের শুরুটা ভালো হতো, গুজরাট টাইটান্স যদি শুরুটা ভালো করতো, যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারতো, তাহলে হয়তো অনেক বেটার হতো। যদিও আমরা দেখি শেষ ম্যাচে সাই সুদর্শন, শুভমান গিল দুজনই 100 রান করেন, কিন্তু এটা অনেক দেরি হয়ে গিয়েছে। মানে যখন ক্লিক করার কথা ছিল তখন কিন্তু ক্লিক করতে পারেনি গুজরাট টাইটান্স ওপেনাররা, আর যেটা স্পষ্টতই মোহাম্মদ শামি জানান। এবং মোহাম্মদ শামি পরিষ্কার বলেন যদি ওপেনিং জুটি ক্লিক করতো তাহলে চেহারাটা অন্যরকম হতো, তাহলে হয়তো পয়েন্টস টেবিলটাও অন্যরকম দেখাতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে শুভমান গিল, ঋদ্ধিমান সাহা 9টি ম্যাচে ওপেন করেছেন, তবে তারা কিন্তু 130-এর উপর 135, 136 এরকম রান যদি সর্বমোট রান ধরা হয়। তাই এই পার্টিকুলার 2 ক্রিকেটারকে ইঙ্গিত করেছেন, যদিও তিনি নাম নেননি। তবে ওপেনিং জুটির ব্যর্থতার কারণেই কিন্তু এই অবস্থা গুজরাট টাইটান্সের বলে মনে করছেন মোহাম্মদ শামি।
একদমই জয়জ্যোতি, পাশাপাশি রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে যে বচসা সেদিকেও তো নজর থাকছে, কারণ আসন্ন যে টি-20 বিশ্বকাপ রয়েছে সেখানে যে নির্দেশ উপরমহল থেকে এখনই জানানো হয়েছে যে রোহিত শর্মা ডেপুটি হিসেবে কাজ করবেন হার্দিক পান্ডিয়া, সেই বিষয়টা কীভাবে দেখছো? ইন্টারেস্টিং হবে এটা, কারণ এখনও অবধি যা খবর, মুম্বাই ইন্ডিয়ান্সের প্র্যাকটিসে যখন হার্দিক পান্ডিয়া মানে নেটে ব্যাট করতে যাচ্ছেন সেই সময় রোহিত শর্মা অন্যদিকে চলে যাচ্ছেন, মানে দুজনের মধ্যে কিন্তু মানে কোনো রকম বাক্যালাপ নেই, দুজনে কথাও বলছেন না। এবং এই মানে কয়েকদিন আগে ইডেন গার্ডেন্সে আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের প্র্যাকটিস কভার করি, সেখানেও কিন্তু একই রকম চিত্র ধরা পড়ে যে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া এই দুই ক্রিকেটারের মধ্যে কিন্তু কোনো রকম কথাবার্তা নেই। আর এটাও খবর, এটা সূত্রের খবর, যেটা সূত্রের খবর সেটা হচ্ছে যে রোহিত শর্মার যে লবিটা রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সে যেসব ভারতীয় ক্রিকেটাররা রয়েছেন, সূর্যকুমার যাদব হোক, জসপ্রীত বুমরা হোক, তারা কিন্তু প্রত্যেকে রোহিত শর্মার ফরে রয়েছে। তাই এটাই দেখার যে হার্দিক পান্ডিয়া এখান থেকে কি করে বের হয়ে আসবেন। যদি হার্দিক পান্ডিয়া অ্যাজ ক্রিকেটার ভালো পারফর্ম করতেন তাহলে একটা অন্যরকম বিষয় ছিল, এবারের আইপিএলে তিনি কিন্তু ক্রিকেটার হিসেবেও ব্যর্থ, একই সঙ্গে তার ক্যাপ্টেন্সিও আহামরি হচ্ছে না, এবং একদম আইপিএল প্রথম দিকে রোহিত শর্মাকে বাউন্ডারি লাইনের সামনে ফিল্ডিং করতে পাঠায়, সেটা নিয়ে একটা ঝামেলা হয় এবং সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন হার্দিক পান্ডিয়া। সঞ্জয় মঞ্জরেকর কমেন্ট্রেটার, তাকে বলতে শোনা যায় যে বিহেভ, মানে এটা নজিরবিহীন একেবারে আইপিএলে। এই অনেক কিছু ঘটছে, তবে শেষমেশ কী, মানে এটার শেষটা কোথায় এটা আমরাও দেখার অপেক্ষায় থাকবো। জুন মাসে টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, যেখানের অধিনায়ক রোহিত শর্মা এবং সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া, সেক্ষেত্রে কীভাবে একটা টিম কম্বিনেশন কীভাবে তৈরি করবে, কারণ দুজনকে তো কথা বলতেই হবে, দুজনে কথা বলছেন না এই মুহূর্তে, একজন ব্যাটিং করতে গেলে আরেকজন অন্য দিকে চলে যাচ্ছেন, এবং তার সঙ্গে যারা যারা রয়েছেন রোহিত শর্মার সঙ্গে তারাও দূরে সরে যাচ্ছেন। এই কিছু না কিছু চলছে, এবং এটাও খবর এসছে এই মুহূর্তে যে হার্দিক পান্ডিয়াকে চাননি রোহিত শর্মা। হার্দিক পান্ডিয়াকে রোহিত শর্মা শুধু নন, রোহিত শর্মা সহ নির্বাচক প্রধান অজিত আগারকার তিনিও কিন্তু চাননি দলে, কিন্তু একটা শক্ত লবি কাজ করেছে এবং হার্দিক পান্ডিয়াকে নিতে তারা বাধ্য হয়েছেন, এবং তারপর থেকে কিন্তু সম্পর্কটা আরও তলানিতে যায়। মানে যে চিটটা দেখা গিয়েছিল একটু অস্পষ্ট, সেটা কিন্তু ভীষণভাবে স্পষ্ট এবং প্রকট হচ্ছে এই মুহূর্তে ভাস্বতী। একদমই, এবং আমাদের নজর থাকবে KL রাহুলের দিকেও, কারণ তিনি কি তবে লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে যে গাঁটছড়া তা কি ভাঙতে চলেছেন? কারণ আমরা দেখেছিলাম যে সঞ্জীব গোয়েঙ্কা তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে যখন খেলতে যাবে, এবং সেই সময় তিনি কিন্তু একেবারে সকলের সামনে KL রাহুলকে দায়ী করেছিলেন, এবং তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। তো তাদের মধ্যে যে বচসা কান পাতলে শোনা যাচ্ছে, এই বিষয়টা কি কতটা প্রভাব পড়ে? মানে এটা হচ্ছে কি বিষয় ভাস্বতী, যে একটা মানে রহস্য উপন্যাস যেন আমরা পড়ছি এবারে আইপিএলটায়, মানে প্রতি পাতায় একটা একটা করে রহস্য। তুমি যেমনটা বললে যে হ্যাঁ একদমই তাই, যে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে একটা বচসা হয় মাঠে, আমরা সবাই দেখতে পাই, সেটা অন্যান্য ক্রিকেটাররা ভালোভাবে নেননি। বীরেন্দ্র সেহবাগ একদম নিজস্ব স্টাইলে স্টেপ আউট করে বলেন যে টিম ওনারদের উচিত মোটিভেট করা, তাদের আর কোনো কাজ নেই, তারা মোটিভেট করুক, ক্রিকেটিং অপারেশন দেখবে ক্যাপ্টেন এবং কোচ। তাই যেটা করেছেন সঞ্জীব গোয়েঙ্কা, 400 কোটি প্রফিট করেও তিনি যেটা করেছেন সেটা কিন্তু নেওয়া যাচ্ছে না। তার পাশে সেহবাগের পাশে হরভজন সিংকেও দাঁড়াতে দেখা যায়, মোহাম্মদ কাইফকেও দাঁড়াতে দেখা যায়, মোহাম্মদ শামিও অবশ্যই KL রাহুলের ফলে কথা বলেন। তবে সব শেষে এটাই বলার যে হয়তো সেটা আবেগবশত করেছেন সঞ্জীব গোয়েঙ্কা, এবং যেটা হয়েছে সেটা হয়ে গেছে, ডান অ্যান্ড ডাস্টেড। এই মুহূর্তের খবর, তিনি কিন্তু ডিনারে ইনভাইট করেছেন, তিনি সঞ্জীব গোয়েঙ্কা KL রাহুলকে ডিনারে ইনভাইট করেছেন, ডিনার করেছেন, এবং মনে হচ্ছে এখন পরিস্থিতিটা অতটা অশান্ত নয়, অনেক কিছু শান্ত হয়ে আসছে। আরেকটা বিষয় লক্ষ্য করার, মানে এখন তো এমন আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক রকম পোস্ট করে অনেক কিছু উদ্দেশ্য করে। KL রাহুলের স্ত্রী, ঠিক আছে, তিনি একটা পোস্ট করেছেন আজকে ইনস্টাগ্রামে, একটা ছবি দিয়েছেন, অনেক মেঘের ভেতর দিয়ে সূর্যের আলোটা দেখা যাচ্ছে, মানে মেঘটা আস্তে আস্তে কাটবে, আস্তে আস্তে সূর্যের উদয় ঘটবে। এটা কি বোঝাতে চাইছেন আমরা জানি না, তবে অবশ্যই যেরকম আজকালকার সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে অনেকে অনেক রকম পোস্ট করেন, অনেক ইঙ্গিতবহ পোস্ট, এটাও কি সেই ইঙ্গিতবহ পোস্ট? তবে আমরা ধরে নিচ্ছি ইঙ্গিতবহ পোস্ট, তার কারণ হচ্ছে গতকাল রাতে দিল্লিতে সঞ্জীব গোয়েঙ্কা ইনভাইট করেন অবশ্যই KL রাহুলকে, KL রাহুল আসেন এবং তাদের মধ্যে কথা হয়, এবং অবশ্যই সখ্যতা দেখা যায় তাদের মধ্যে। আর এখন মনে হচ্ছে অল ইজ ওয়েল ভাস্বতী।
একদমই তাই। আর অন্যদিকে ভারতীয় দলের পরবর্তী কোচ কে হতে চলেছে সেদিকে নজর থাকছে আমাদের, কারণ বিসিসিআই ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে। আসন্ন যে টি20 বিশ্বকাপ রয়েছে সেখান থেকে কিন্তু তারপর বিশ্বকাপের পর দ্রাবিড় সরে দাঁড়াবেন এবং বলা যেতে পারে যে দ্রাবিড় যুগের একটা অবসান ঘটতে চলেছে এবং তারই মাঝে ভিভিএস লক্ষ্মণের নামও কিন্তু উঠে আসছে। সেক্ষেত্রে পরবর্তী কোচের তালিকায় কাদের কাদের এগিয়ে রাখবে? দেখো, পরবর্তী কোচ কে হবে এটা বলা খুব টাফ এই মুহূর্তে। রাহুল দ্রাবিড় সার্ভ করেছেন তার সময়, এবং তার সময় অবশ্যই বেশ কিছু সাফল্য এসছে। 2023 ওয়ার্ল্ড কাপ ফাইনালে পৌঁছেছে ইন্ডিয়ান টিম, ইংল্যান্ডকে আমরা সিরিজ জিতেছি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে, অনেক বেশ কিছু সাফল্য এসছে। তবে ওয়ার্ল্ড কাপ মানে সেই গোল্ড মেডেলটা দরকার। রাহুল দ্রাবিড় তার ক্রিকেটিং কেরিয়ার মানে যখন তিনি খেলতেন সেই সময়ও কিন্তু ভারতীয় ক্রিকেটের কর্ণ হয়ে থেকেছেন। তাই শেষ সুযোগ রাহুল দ্রাবিড়ের সামনে এবারে টি20 ওয়ার্ল্ড কাপ। তিনি কি কর্ণ থেকে অর্জুনে কনভার্ট হবেন দেখা যাক। মানে সিলভার মেডেল তো তার রয়েছে 2003 ওয়ার্ল্ড কাপে ভারত সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্যাপ্টেন্সিতে ফাইনালে যায়, তার কাছে সেই মেডেলটা রয়েছে অবশ্যই সিলভার মেডেল, সেটাকে গোল্ডে অবশ্যই কনভার্ট করতে চাইবেন। তাই টি20 ওয়ার্ল্ড কাপের দিকে নজর থাকবে রাহুল দ্রাবিড়। সেখানে অবশ্যই চাইবে যে ভারত যাতে চ্যাম্পিয়ন হয়। তবে কে হতে পারে পরবর্তী কোচ, একটা নাম হঠাৎ করেই কিন্তু উঠে আসছে, রবি শাস্ত্রী। তিনি 7 বছর কোচিং করিয়েছেন, তার সময়ও কিন্তু বেশ সাকসেস এসছে। তিনি রবিচন্দ্রন অশ্বিনকে একটা সাক্ষাৎকারে বলেছেন যে প্রচুর তরুণ প্রতিভা রয়েছে ভারতীয় দলে এবং এই তরুণদের যদি আমি সাহায্য করতে পারি, যদি সাহায্য করার সুযোগ আসে তাহলে অবশ্যই ভালো লাগবে। তাই এটাও কিন্তু সেই ইঙ্গিতবহ কমেন্ট। আমি অবশ্যই আমাদের টিমকে দেখাতে বলবো যে বিসিসিআইয়ের তরফ থেকে যে মেলটা এসছে, গতকাল রাতে মেল এসছে যে কোচের জন্য যারা তাদের যোগ্য মনে করেন তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন তারা পাঠাতে পারেন, এবং সময় হচ্ছে, সময়সীমাটাও বলে দিচ্ছি, 27 মে সন্ধ্যা 6:30। সেই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন অবশ্যই গ্রাহ্য হবে। এবং অনেক নাম আছে, এর আগে বীরেন্দ্র সেহবাগের নাম উঠে এসেছিল, ভিভিএস লক্ষ্মণ যিনি এনসিএ হেড করতেন তার নামও উঠে আসছে, নাকি সেই চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স আরও একবার তারা কোচিং টেনিওর শুরু করবেন না, রবি শাস্ত্রীর নামটাও কিন্তু উঠে আসছে। তবে দেখা যাক নাকি এদের বাদ দিয়ে অন্য কোনো ফরেন কোচ এর আগে কিন্তু সাকসেস দিয়ে গিয়েছে। সৌরভের সময় থেকে আমরা দেখেছি জন রাইটের সময় বেশ কিছু সাকসেস আমরা দেখেছি। তারপরে গ্রেগ চ্যাপেল, এই মানে এপিসোডটা আমরা ভুলতে চাইবো অবশ্যই। তারপর যদি দেখি গ্যারি কাস্টন মহেন্দ্র সিং ধোনির সেই কম্বিনেশন, ওয়ার্ল্ড কাপ জেতা, এবং তারপর ডাঙ্কান ফ্লেচারের কোচিংয়ে কিন্তু শেষ আইসিসি ট্রফি জেতে ভারতীয় দল 2013 সালে, তখনও ক্যাপ্টেন কিন্তু মহেন্দ্র সিং ধোনি। তাই নাম তো অনেকগুলো উঠে আসছে, তবে পিকচার অভি বাকি হে মেরে দোস্ত, কারণ ফরেন কোচ না দেশীয় কোচ। যদিও জয় শাহর ইচ্ছে, যেটা সূত্র মারফত খবর, জয় শাহর কিন্তু ইচ্ছে দেশীয় কোচ, এবং বিসিসিআই হাই কমান্ড যখন দেশীয় কোচ চাইছেন তাহলে এটা বলাই যায় যে হয়তো কোনো দেশীয় কোচই থাকবেন, সেটা রবি শাস্ত্রী হতে পারে, সেটা অন্য কোনো নামও হতে পারে। সেক্ষেত্রে বীরেন্দ্র সেহবাগ, ভিভিএস লক্ষ্মণ, বেশ কিছু নাম ঘোরাফেরা করছে। তবে শেষ মুহূর্তের বাজি কী হবে বলা ভীষণ কঠিন, ভীষণ টাফ। ওটাও বলবো যে রহস্য চলছে, এখনও চলছে। একদমই আইপিএলের খুঁটিনাটি খবর তো আপনাদের জানাতেই থাকবো, এবং আপনারা যারা প্রত্যেক দিন স্টেডিয়াম বুলেটিন দেখেন অবশ্যই আমাদের পাশে এভাবেই থাকুন। আজকের যে এপিসোডটা আমরা করলাম অবশ্যই অনেক ইম্পর্টেন্ট বিষয় আমরা তুলে ধরলাম এবং আপনারা অনেক কিছু বিষয় জানতে পারলেন। স্টেডিয়াম বুলেটিন জয়জ্যোতি এখানেই শেষ করছি আজ। শেষের আগে কিছু বলবে দর্শকদের? একদমই দুর্দান্ত অ্যাঙ্কারিং করছে ভাস্বতী, এবং আপনাদের কেমন লাগলো নতুন স্পোর্টস প্রেজেন্টার, কেমন অ্যাঙ্কারিং করছে আপনারাও জানান কমেন্ট বক্সে। আর একই সঙ্গে এটাও বলে রাখি যে সামনে কোয়ালিফায়ার 2 ফাইনাল, আইপিএল ফাইনাল, আমরা কিন্তু গ্রাউন্ড জিরো রিপোর্টিং করছি। চেন্নাইতে কলকাতা টিভি থাকবে, তাই নজর রাখুন কলকাতা টিভি অনলাইন, এবং একই সঙ্গে স্টেডিয়াম বুলেটিন, এবং একই সঙ্গে অবশ্যই আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্টে। একই সঙ্গে এটাও বলবো যে স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই 1xBet ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাপটি প্লাস, ভারতের টপ WBCS IS একাডেমি।